সবাইকে শুভেচ্ছা। লাইভ এমসিকিউর পক্ষ থেকে ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার বিষয়ভিত্তিক অংশের প্রাণীবিদ্যা বিষয়ের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সঞ্জয় কুমার সাহা, সহকারী অধ্যাপক। আজকের আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে লাইফ স্টোরি অ্যান্ড প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনস অফ ফেস্টিওল হেপাটিকা, টেনিয়া সোলিয়াম অ্যান্ড অ্যাসকাইস লুম্ব্রিকোসিস। এই ফেস্টিওল হেপাটিকা, টেনিয়া সোলিয়াম এবং অ্যাসকাইস লুম্ব্রিকোসিসের জীবন ইতিহাস এবং পরজীবীতাত্ত্বিক অভিযোজন, সাথে এপিডেমিওলজি অ্যান্ড কন্ট্রোল মেজার্স, মানে পরজীবী নিদান তত্ত্ব এবং তাদের কীভাবে নিধন করা যায়, প্রতিষেধক এগুলি। মোড অফ লাইফ অ্যান্ড রিপ্রোডাকশন অফ নেরিস অ্যান্ড হিরোডো, নেরিস এবং হিরোডোর জীবন ধরন এবং প্রজনন। ভার্মি কম্পোস্টিং, এক ধরনের সার তৈরি করা কেঁচো দিয়ে। মাউথ পার্টস অফ ইনসেক্টস, পতঙ্গের মুখের বিভিন্ন অংশ, তাদের শ্বসন, রেচন এবং পতঙ্গের রূপান্তর। আজকের ক্লাসের অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব, কিন্তু এর মধ্যে যেগুলো আমরা সরাসরি আলোচনা করব সেগুলো ওভারভিউর মধ্যে আমরা এগুলি দেখতে পাচ্ছি। মূলত আমাদের পুরো বিষয়টার মধ্যে অনেকগুলো সিলেবাস, অনেকগুলো বিষয় সংযুক্ত করা হয়েছে। সবগুলো বিষয় সংযুক্ত করা হলেও সবগুলো বিষয় পড়ার মানে এমসিকিউর জন্য সবগুলো বিষয় আসলে আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এর মধ্যে অনেকগুলো টপিকস অন্তর্ভুক্ত আছে যেগুলো আসলে রচনামূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু আমাদেরকে এমসিকিউর জন্য কিছু বিশেষ গুরুত্বপূর্ণ অংশ আছে যেগুলি একটু বেশি বেশি জোর দিতে হবে। আমরা আমাদের আজকের লেকচারের শেষের দিকে আমরা কিছু অংশ বলে দেব যেগুলি জোর দিলে আসলে আমাদের জন্য ভালো হবে, যেগুলো আসলে এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখি ফেস্টিওল হেপাটিকা, এর সাধারণ নাম কি? সাধারণ নাম হচ্ছে এ লিভার ফ্লুক। হেপাটিকা, এই হেপাটিকার অর্থ হচ্ছে, হেপাটিক শব্দের অর্থ হচ্ছে যকৃৎ। তার মানে এই পরজীবীটা যকৃতে বসবাস করে বিধায় এটাকে নাম দেওয়া হয়েছে লিভার ফ্লুক। এটা একটা প্যারাসাইটিক ফ্ল্যাটওয়ার্ম, অর্থ হচ্ছে চেপ্টা। এটা কোথায় বসবাস করে? এটা যকৃৎ, যেহেতু হেপাটিক বলা হয়েছে তার মানে হেপাটিক শব্দের অর্থ হচ্ছে যকৃৎ এবং বাইল প্যাসেজ অফ ভার্টিব্রেটস এবং পিত্তনালীতে বসবাস করে। এটা এটা এন্ডোপ্যারাসাইট, মানে যেটা যে পরজীবী দেহের ভিতরে বসবাস করে তাকে আমরা বলি এন্ডোপ্যারাসাইট। কার? ভেড়ার। এবং আমরা একটা বলি ডাইজেনেটিক, জীবনচক্র হচ্ছে ডাইজেনেটিক। এর অর্থ হচ্ছে হোস্ট টু, ডাই মানে হচ্ছে টু, দুইটি পোষকে সে তার পুরো জীবন সম্পন্ন করে, জীবনচক্র সম্পন্ন করে। তার জীবন ইতিহাসে আসলে আমরা কি দেখতে পাই? তার জীবন ইতিহাসটা অনেক বড়, জীবন ইতিহাসে অনেকগুলো অংশই তার রয়েছে। তা আমরা চুম্বক অংশ আসলে দেখব যে শিপ লিভার ফ্লুকের জীবনচক্র একটু জটিল এবং দুটো পোষকে বিভক্ত। একটা পোষক হচ্ছে বলা হচ্ছে এ ম্যামালিয়ান ডেফিনিটিভ হোস্ট, মানে একটি স্তন্যপায়ীর একেবারে নির্দিষ্ট পোষক, যেমন শিপ, ক্যাটেল অথবা হিউম্যানস হতে পারে। আরেকটা হচ্ছে স্নেইল ইন্টারমিডিয়েট হোস্ট, মধ্যবর্তী একটা পোষক। এই চক্রটা শুরু হয়, the cycle begins with eggs released in the feces of the definitive host, মানে যখনই নির্দিষ্ট পোষক তার মলমূত্র ত্যাগ করে তার মাধ্যমেই সেই ডিমটা তার পরিবেশে মুক্ত করে দেয়। এই ডিমটা পরবর্তীতে লার্ভি, সে নাম, এই লার্ভির নাম হচ্ছে মিরাসিডিয়া লার্ভি, প্রথম লার্ভি যেটা পানিতে ত্যাগ করে মানে মুক্ত হয়ে যায়। এই মিরাসিডিয়া লার্ভিটা আক্রমণ করে
স্নেইল শামুককে, যেখানে তারা বংশবৃদ্ধি করে অ্যান্ড ডেভেলপ ইন্টু এ সার্কারিয়া। তাহলে এই মিরাসিডিয়া থেকে সে রূপান্তরিত হল কোথায় হলো? তাহলে মিরাসিডিয়া লার্ভাটা হচ্ছে 1 নম্বর লার্ভা, সার্কারিয়াটা হচ্ছে 2 নম্বর লার্ভা, হুইচ দেন ইনসিস্ট অন অ্যাকোয়াটিক প্ল্যান্টস, যেটা পরে জলজ উদ্ভিদ দ্বারা আবদ্ধ থাকে অ্যাজ মেটাসার্কারিয়া, তখন তার নাম হয়ে যায় মেটাসার্কারিয়া। তাহলে মিরাসিডিয়া, সার্কারিয়া এবং মেটাসার্কারিয়া। Humans or other mammals become infected by ingesting this ancestral metasaccharida. এই আমাদের খাবারের সাথে এই মেটাসার্কারিয়া লার্ভাটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করতে পারে, মানুষ হতে পারে, অন্য স্তন্যপায়ী হতে পারে, এবং অন কন্টামিনেটেড ভেজিটেশন অথবা মানে দূষিত সবজির মাধ্যমে, ভেজিটেশন হচ্ছে বিভিন্ন সবজির মাধ্যমে আমরা এই লার্ভাটা বিভিন্ন পোষকে প্রবেশ করে। এই পুরো জিনিসটাকে যদি আমরা একটু আরো ভেঙে ভেঙে দেখি, তাহলে প্রথমে হচ্ছে তার ডিম, মিরাসিডিয়া, তারপরে স্নেল ইনফেকশন, তারপরে স্পোরোসিস, তারপরে সার্কারিয়া। ফিস্টুলা হেপাটিকা eggs are produced in the bile ducts of definitely host, bile ducts। তাহলে এটা ডেফিনেটলি হোস্ট কোথায় বসবাস করে? বাইল ডাক্টসে বসবাস করে, এবং এরা বাহিরে চলে আসে মলমূত্রের মাধ্যমে। এটা হচ্ছে প্রথম যেটা আসে, এটাকে আমরা বলা হয়েছে, এটা পরবর্তীতে লার্ভায় রূপ নেয়। যখন লার্ভায় রূপ নেয় তখন তাকে আমরা বলি মিরাসিডিয়া লার্ভা। ইফ দ্য এগস রিচ ফ্রেশ ওয়াটার, যদি এই ডিমগুলো স্বাদু পানিতে পৌঁছতে পারে, তখন সেখানে তারা ডিমটা ফুটে লার্ভা তৈরি করে, যেটা খুব সহজেই পানিতে সাঁতার কাটতে পারে। এই লার্ভাটাকে আমরা বলি মিরাসিডিয়া লার্ভা। নাম্বার 3, স্নেইল ইনফেকশন। মিরাসিডিয়া লার্ভা সে অনেক ভালো করে খুঁজে, এবং এক সময় সে একটা শামুকের ছিদ্র করে তার ভিতরে প্রবেশ করে। এক্সাম্পল দেওয়া হয়েছে স্পিসিস অফ লিমনিয়া। ইনসাইড দ্য স্নেইল, শামুকের ভিতরে দ্য মিরাসিডিয়া বংশবৃদ্ধি করে, এবং তখন তার সিস্ট হয়, সেটার নাম হলো স্পোরোসিস্ট। এই স্পোরোসিস্ট পরবর্তীতে রেডিয়া লার্ভায় রূপ নেয়। The redia develop into সার্কারিয়া। এই সার্কারিয়াটাও আবার ফ্রি সুইমিং, পানিতে সাঁতার কাটতে পারে, তবে তার মধ্যে আবার তার একটা বিশেষ বৈশিষ্ট্য, তার মধ্যে লেজ আছে। তাহলে এই যে লার্ভাগুলির কথা আমরা এখানে পড়লাম, একটা হচ্ছে মিরাসিডিয়া লার্ভা, একটা হচ্ছে সেলস স্নেহের মধ্যে প্রবেশ করে, তো এরপর হল স্পোরোসিস্ট, রেডিয়া, সার্কারিয়া। একটু খেয়াল করতে হবে যে এই যে এটাও লিখছে ফ্রি সুইমিং লার্ভা, এটাও ফ্রি সুইমিং লার্ভা, কিন্তু মিরাসিডিয়া এবং সার্কারিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে কিন্তু কোনো লেজ নাই, এটার মধ্যে লেজ বিদ্যমান। তাহলে সার্কারিয়া লার্ভায় লেজ রয়েছে, আর মিরাসিডিয়া লার্ভায় লেজ নেই। এই কথাগুলো আমার একটু মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এরপর হচ্ছে এনসিস্টমেন্ট, সিস্ট বদ্ধকরণ অবস্থা। সার্কারিয়া লিভ দ্য স্নেল, তখন সার্কারিয়া লার্ভাটা কি হয়, এই শামুকটি ত্যাগ করে, এবং তখন সে জলজ প্রাণী দ্বারা বুদ্ধ হলে তখন তাকে আমি বলি মেটাসার্কারিয়া লার্ভা। দিস আর দ্য ইনফেক্টিভ স্টেজ অফ দ্য ডেফিনেট, এটা ইনফেক্টিভ স্টেজ। তাহলে এই মেটাসার্কারিয়া হচ্ছে আমাদের ইনফেক্টিভ স্টেজ। ম্যামালস বিকাম ইনফেক্টেড, স্তন্যপায়ী আক্রান্ত হয় কিভাবে? বাই ইনজেস্টেড মেটাসার্কারিয়া। তাহলে আমরা যেই লার্ভা দ্বারা আক্রান্ত সেই লার্ভাটার নাম কি? শুধু মানুষ বলে না, স্তন্যপায়ী বলতে মানুষ আরো রয়েছে, এটার নাম হচ্ছে মেটাসার্কারিয়া লার্ভা। তাহলে এটা স্পেশালাইজড ফর কাকে আক্রমণ করলো? ম্যামালসকে, অন প্ল্যান্টস অথবা ওয়াটার।
ইন দ্য ডেফিনেটিভ হোস্ট মানে নির্দিষ্ট পোষকে দ্য মেটাসার্কুলার এক্সিস্ট, মেটাসার্কুলার কি করে, তার খোলস ত্যাগ করে, সিস ত্যাগ করে, অ্যান্ড মাইগ্রেট টু দ্য লিভার, এবং সে যকৃতে স্থানান্তর হয়। ইভেনচুয়ালি ঘটনাক্রমে এখানেই ম্যাচুরিং ইনটু অ্যাডাল্ট ফ্লুক্স, তাদের অ্যাডাল্ট ফ্লুক্সে রূপান্তরিত হয়, এবং সেটা কোথায়, বাইল ডাক্টসে। তাহলে এই যে জায়গাগুলো এগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে কোথায় বাইল ডাক্টস হচ্ছে। রিপ্রোডাকশন, অ্যাডাল্ট ফ্লুক্স রিপ্রোডিউস সেক্সুয়ালি, যৌন জনন করে, প্রডিউসিং এক্স, ডিম দ্যাট আর পাসড আউট, এই ডিমগুলো তখন তার মল মাধ্যমে বাইরে চলে আসে এবং সে কমপ্লিট দ্য সাইকেল, এবং সে তার এই চক্রটাকে সম্পন্ন করে থাকে। এখন আসি আমরা তার এই ফেস্টিভ্যাল হ্যাপাটিকের আসলে পরজীবী তাত্ত্বিক যে বিভিন্ন অভিযোজন সেটা আসলে কেমন। একটা অ্যাডাল্ট ফেস্টিওলা যকৃতে বসবাস করে এবং বাইল ডাক্টস অফ শিপ, ভেড়ার বাইল ডাক্টসে বসবাস করতে পারে কি হিসাবে, এন্ডোব্রায়োসিস হিসাবে। তার প্যারাসাইটিক অ্যাডাপ্টেশনগুলো কি কি আসলে? এই অ্যাডাপ্টেশন অর্থ হচ্ছে অভিযোজন, যে ফেস্টিভ্যাল হ্যাপাটিকার মধ্যে কোন কোন বৈশিষ্ট্য থাকার কারণে তার মধ্যে কোন কোন অভিযোজন ঘটতেছে। প্রথম হচ্ছে তার বৈশিষ্ট্যটা কি, প্রথম দেহটা কেমন, বডি হচ্ছে ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, এটা একটা তার বিশেষ বৈশিষ্ট্য। চ্যাপ্টা পৃষ্ঠীয় অঙ্কীয় ভাবে, লিফ শেপেড মানে কি, পাতার মতো। তার মধ্যে থিক কিউটিক্যাল মানে চামড়ার একটা ভারী আবরণ রয়েছে। সাকার্স চোষক আছে, মনে রাখতো, এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যে অ্যাডাল্ট ফ্লুকে সাকার রয়েছে। অ্যানাস নেই, যেহেতু সে প্যারাসাইট, সে অন্যের খাবার খেয়ে বেঁচে, সেহেতু তার অ্যানাস দরকার নেই, অ্যানাস অ্যাবসেন্ট। সে তার শ্বসনটা কিভাবে ঘটে, অ্যানারোবিক মোড মানে অক্সিজেনবিহীন অবস্থায় সে তার শ্বসনটা বেঁচে থাকতে পারে। এটা তার একটা বিশেষ অভিযোজনক্ষম বৈশিষ্ট্য। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। যে ফেস্টিভ্যাল হ্যাপাটিকার মোড অফ রেসপিরেশন কি, অ্যানারোবিক মানে অক্সিজেনবিহীন। তার জীবন ইতিহাসে কি অভিযোজন আছে, সে প্রচুর, যখনই সে ডিম পারে সে তার ডিমের সংখ্যাটা প্রচুর পারে। ডিমের উপরে তার একটা সিস্ট মানে আবরণ, খোলক থাকে, আবরণ পরে। তার প্রথম লার্ভা হচ্ছে মেরিয়াসেডিয়া লার্ভা, যেটা আমরা একটু আগে পড়েছি। এরপরে স্পোরোসিস্ট, সিস্ট, এটা তার পরজীবী জীবনে, এটা তার এবার শুরু করে। সার্কারিয়া লার্ভা ফাইন্ড দেয়ার ওয়ে আউট অফ দ্য বডি, এই সার্কারিয়াটা কি করে, শামুকের দেহ থেকে বের হয়েছে এবং সে একটা খুব ছোট্ট সংক্ষিপ্ত মুক্ত জীবন ধারণ করে। এটাও তার একটা অভিযোজনক্ষম অবস্থা, যার ফলে সে টিকে থাকতে পারে। এখন আমরা আসি পরবর্তী আমাদের যে পরজীবী টিনিয়া সোলিয়াম। এখানে হোস্ট কয়টা, এখানে আমাদের তাদের হোস্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, হচ্ছে শুকর পিগ, আর হচ্ছে ডেফিনেটিভ হোস্ট হচ্ছে হিউম্যান। দ্য লাইফ সাইকেল অফ টিনিয়া সোলিয়াম, জীবনচক্র দ্য পোর্ক টেপওয়ার্ম তার সাধারণ নেম। দুইটা পোষক থাকে, হিউম্যানস অ্যান্ড পিগস। হিউম্যানস আর দ্য ডেফিনেটিভ হোস্ট মানে নির্দিষ্ট পোষক, হারবারিং দ্য অ্যাডাল্ট টেপওয়ার্ম ইন দেয়ার ইন্টেস্টাইনস। কি করে, হারবারিং দ্য অ্যাডাল্ট টেপওয়ার্ম মানে প্রাপ্তবয়স্ক টেপওয়ার্মটাকে তাদের অন্ত্রে থাকার জায়গা দেয়। কি জায়গা দেয়, মানুষের মধ্যে জায়গা দেয়। ওয়াইল পিগস অ্যাক্ট অ্যাজ, শুকররা ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে কাজ করে। শুকররা কাকে জায়গা দেয়, শুকরের মধ্যে হচ্ছে লার্ভাল স্টেজ থাকে। তাহলে পিগ হচ্ছে ইন্টারমিডিয়েট হোস্ট, হিউম্যান হচ্ছে ডেফিনেটিভ হোস্ট। আর ডেফিনেটিভ হোস্টের মধ্যে, ইন্টারমিডিয়েট হোস্টের মধ্যে লার্ভাল স্টেজ থাকে, আর ডেফিনেটিভ হোস্টের মধ্যে
অন্যটা থাকবে। আচ্ছা, হিউম্যান ইনফেকশন, ঠিক, ইন্টেস্টিনাল টিনিয়াসিস, এটা রোগের নাম, এটা আমাদের আন্ত্রিক রোগ টিনিয়াসিস। Humans become infected by eating undercooked infected pork containing cysticercae। মানে মানুষ আক্রান্ত হয় কি দ্বারা? যদি কোনো একটা খাবার কম রান্না করা হয় এবং কোনো একটা মাংস যদি আক্রান্ত হয় যেগুলির মধ্যে এই লার্ভাল সিস্ট থাকে, এই খাবারগুলি যখন আমরা খেয়ে ফেলবো তখনই এই লার্ভাল সিস্ট হচ্ছে সিস্টিসার্কাই, এটার মাধ্যমে তখনই আমরা আক্রান্ত হব। দি সিস্টিসার্কাই অ্যাটাচ টু দ্য স্মল ইন্টেস্টাইন, তো যখন ভিতরে প্রবেশ করবে সে আমাদের ক্ষুদ্রান্তটাকে সাথে আটকে থাকবে। ইউজিং দেয়ার স্কোলেক্স, তাদের যে মাথার অংশটাকে আমরা বলি স্কোলেক্স, অ্যান্ড ডেভেলপ, এবং আটকানোর পরে সে ডেভেলপ ইন্টু অ্যাডাল্ট টেপবার্মসে, আস্তে আস্তে সেখানে ম্যাচিউরড হবে এবং তার টেপবার্মসে রূপান্তরিত হবে। তার সময় লাগবে কতক্ষণ? 2 মাস। অ্যাডাল্ট টেপবার্মস প্রডিউস প্রোগ্লোটিডস, এই যে একটা মনে রাখতে হবে যে এই শব্দটা এবং এই শব্দটা স্কোলেক্স এবং প্রোগ্লোটিডস, এটা আমাদের শুধুমাত্র টিনিয়াসোরিয়ামে দেখতে পাওয়া যায়। প্রোগ্লোটিডস এক ধরনের খণ্ড, সেগমেন্টস কন্টেনিং, যার মধ্যে ডিম থাকে, হুইচ ডিটাচ অ্যান্ড আর পাস্ট ইন ফিসিস, যেটা আস্তে মুক্ত হয়ে যায় এবং এটা মলমূত্রের মাধ্যমে বের হয়ে যায়। পিগ ইনফেকশন, শুকর আক্রান্ত হবে, এটাকে বলি আমরা সিস্টিসার্কিওসার্কোসিস। টেপবার্ম, পিগ ইনফেকশন, যেটা পিগস বিকাম ইনফেক্টেড বাই ইনজেস্টিং, মানে শুকর আক্রান্ত হবে ইনজেস্টিং এগস অর গ্র্যাভিড প্রোগ্লোটিডস। তাহলে প্রোগ্লোটিডের মধ্যে, প্রোগ্লোটিড একটা খণ্ড, যেই খণ্ডগুলো সাধারণত ডিম বহন করে তাদেরকে আমরা বলি গ্র্যাভিড প্রোগ্লোটিড। তাহলে দুইটা প্রোগ্লোটিড এটা আমরা বললাম, একটা হচ্ছে শুধু প্রোগ্লোটিড আর হচ্ছে গ্র্যাভিড। তাহলে গ্র্যাভিডের মধ্যে কি থাকবে? সেগমেন্টস উইথ এগ, যাদের ডিম থাকবে তাদেরকে আমরা বলি গ্র্যাভিড প্রোগ্লোটিডস ফ্রম হিউম্যান ফিসিস। এগস হ্যাচ ইন দ্য পিগস ইন্টেস্টাইন, এই ডিমগুলো শুকরের অন্ত্রে ডিমগুলো বিমুক্ত হয়। দ্য লার্ভি, এই লার্ভিটাকে আমরা বলি অঙ্কোস্ফিয়ার্স, পেনিট্রেট দ্য ইন্টেস্টিনাল ওয়াল, তারা অন্ত্রের প্রাচীরটাকে কি করে? ছিদ্র করে ফেলে। অ্যান্ড মাইগ্রেট টু ভেরিয়াস, এবং সেখান থেকে অন্ত্র থেকে তারা বিভিন্ন টিস্যুতে স্থানান্তর হয় এবং বিভিন্ন মাসেলও চলে যায়। এই লার্ভাটাকে আমরা বলি অঙ্কোস্ফিয়ার্স। ইন দ্য পিগস টিস্যু দ্য লার্ভি ডেভেলপ ইন্টু সিস্টিসার্কাই, কমপ্লিটিং পিগসের যে টিস্যু আছে সেই টিস্যুর মধ্যে লার্ভিগুলো আস্তে আস্তে বড় হবে এবং তারা সিস্টিসার্কাই রূপান্তর করবে, কমপ্লিটিং দ্য সাইকেল ফর দ্য পিগ। হিউম্যান ইনফেকশন, cysticercosis. Humans can also become infected with cysticercosis through ingesting eggs from human feces. This can happen through contaminated food or water, এটা দূষিত পানি অথবা খাবার দ্বারা ঘটে থাকে, or even by auto infection, অথবা স্বয়ংক্রিয়ভাবে ঘটতে পারে, যেখানে প্রোগ্লোটিডস মাইগ্রেট টু দ্য স্টমাক, যেখানে এই খণ্ডকগুলো স্টমাকে চলে যায় এবং সেখান থেকে তারা ডিমটাকে ছেড়ে দেয়। সিস্টিসার্কি ক্যান লজ ইন ভেরিয়াস টিস্যু, তারা এই সিস্টিসার্কিটা বিভিন্ন টিস্যুতে তারা আসতে পারে, চলে যেতে পারে, যেমন ব্রেন চলে যেতে পারে, এবং যেখানে তারা রোগ তৈরি করে সেটি বলে নিউরো সিস্টিসার্কোসিস, সিরিয়াস কন্ডিশন, রোগের নাম। এখন আমরা আসি টিনিয়াসোলিয়াম অ্যাডাপ্টেশন, কিভাবে খাপ খাওয়ায়। টিনিয়াসোলিয়াম অ্যাডাপ্ট হওয়ার জন্য কয়েকটা ধরন আছে, তার মধ্যে কী কী বৈশিষ্ট্যগুলো আছে যেটাকে বলি আমরা। প্রথম হচ্ছে স্পেশালাইজড বডি স্ট্রাকচার, তার একটা বিশেষ বৈশিষ্ট্য, যেখানে তার একটা ত্বক আছে, প্রোটেকটিভ টেগুমেন্ট ত্বক আছে, এটা তার প্রথম বৈশিষ্ট্য, যার ফলে সে বিভিন্ন জায়গায় টিকে থাকতে পারে। ল্যাক অফ ডাইজেস্টিভ অ্যান্ড রেসপিরেটরি সিস্টেমস, তার মধ্যে কোনো পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্র নেই, যেহেতু সে প্যারাসাইট,
অন্যের খাবার খেয়ে বেঁচে থাকে, সেজন্য তার আলাদা করে কোনো ডাইজেস্টিভ এবং রেসপিরেটরি সিস্টেম দরকার নেই। স্ট্রং অ্যাঙ্করিং স্ট্রাকচারস, মানে আটকে থাকার মতো স্ট্রাকচার, যেমন সাকার বলি আমরা। এডিশনালি ইট ডেমনস্ট্রেটস হাই রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি, তার প্রজনন ক্ষমতা অনেক বেশি। অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু সার্ভাইভ ইন, যেটা বলছি অ্যানারোবিক কন্ডিশনস, সেও অক্সিজেনবিহীন পরিবেশে বেঁচে থাকতে পারে। এখন আমরা আসি অ্যাসকারিস লুম্ব্রিকোডিস। এটা এই সাধারণত আমরা বলে থাকি জায়ান্ট রাউন্ড ওয়ার্ম, এটা তার সাধারণ নাম। যে কোনো প্রাণীর সাধারণ নাম হচ্ছে আমাদের এমসিকিউ আসা একটা অনেক বড় ধরনের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রত্যেকটা সিলেবাসে যে যতগুলি নাম দেওয়া হয়েছে তাদের একটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, একটা হচ্ছে সাধারণ নাম। সাধারণত যেই নামে আমরা চিনে থাকি, যেই নামে আমরা তাদেরকে ডেকে থাকি, এই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে কোন প্রাণীটাকে আমরা কোন নামে ডাকি। এই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেমন এখানে বলা হচ্ছে জায়ান্ট রাউন্ডওয়ার্ম এক্সিবিটস ডিস্টিংক্ট মরফোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সে কিন্তু একটা আলাদা, তার একটা বৈশিষ্ট্য রয়েছে। অ্যাডাল্টস আর টিপিক্যালি ইলংগেটেড অ্যান্ড সিলিন্ড্রিক্যাল, মানে যেগুলি বড় বা প্রাপ্তবয়স্ক এগুলি হচ্ছে সাধারণত হয় লম্বা এবং সিলিন্ডারের মতো, এবং যাদের দৈর্ঘ্য 15 থেকে 31, এবং মেইলস মানে পুরুষেরা ছোট হয় এবং স্ত্রীরা হচ্ছে কি বড় হয়। বলছে পুরুষের যে ল্যাচটা থাকে মেইল, তাদের ল্যাচটা হয় কার্ভড, বাঁকা, ব্লান্টলি পয়েন্টেড টেল, মানে লেজটা একটু ভোতা। যেখানে হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে যেটা হচ্ছে স্ট্রেইট, সেটা কোনো বাঁকা থাকে না, পুরো চোখা থাকে। এই দুজনেরই দুইটা, মানে পুরুষ এবং স্ত্রী দুইটারই আলাদা করে তাদের 3 লিপস, তাদের দেহের সম্মুখ তাদের ঠোঁট রয়েছে। অ্যান্ড দ্য ভালভা ইজ লোকেটেড অ্যাবাউট 1/3 অফ দ্য ওয়ে ডাউন দ্য ফিমেলস বডি, এবং এই ভালভাটা সাধারণত ফিমেলসের বডিতে 1/3 নিচের দিকে থাকে। এটা হচ্ছে অ্যাসকারিসের আমরা একটু যদি বৈশিষ্ট্য দেখলাম। তার প্যারাসিটিক অ্যাডাপ্টেশন কি কি? তার মধ্যে একটা থিক কিউটিকেল, মানে ভারী আবরণ রয়েছে। ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারে সহজ সরল, তাকে আমরা নলের ভিতরে নল বলি, সে মানুষের মধ্যে বসবাস করতে পারে। সে অ্যানারোবিক রিস্ক, মানে অক্সিজেন ছাড়া অক্সিজেনবিহীন পরিবেশে থাকতে পারে। তার প্রজনন ক্ষমতা বেশি, এবং তার মধ্যে সিলিয়াও থাকবে না এবং সেন্স অর্গানসও নেই। এবং সে নেমাটোডা বলেছে সিউডোসিলোমেট, তার মধ্যে সুডোসিলোমিক ফ্লুইড থাকবে, যেহেতু সে নেমাটোডা পর্বের, তার পর্ব হচ্ছে নেমাটোডা, এবং এটা হলো সুডোসিলোমেট। এই যে আমরা যেগুলি পড়লাম, এগুলির মধ্যে তারা কি কি রোগ তৈরি করতে পারে? ফিস্টুলা হেপাটিকা, ফিস্টুলোসিস, লিভার রোড, এই দুটো রোগ ঘটায়। টেনিয়াসুলিয়াম দুটো রোগ ঘটায়, একটা হচ্ছে টেনিয়াসিস, একটা হচ্ছে সিস্টিসার্কোসিস। আর অ্যাসকারিস দুটো রোগ ঘটায়, হচ্ছে পেইটোনাইটিস, আরটা হচ্ছে অ্যাসকারিয়াসিস। এই 6টা হচ্ছে রোগের নাম। এই দুইটা হচ্ছে ফিস্টুলা হেপাটিকার, এই দুইটা হচ্ছে টেনিয়াসুলিয়াম, এটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকোইডিস। এটা হচ্ছে ফিস্টুলা হেপাটিকা, এটা হচ্ছে টেনিয়াসুলিয়াম, এটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকোইডিস। এরপর আমরা আসি মোড অফ লাইফ ইন নেরিস অ্যান্ড হিরোডো।
এই নেরিস এবং হিরুডো দুজনেই দুইটা প্রাণী আসলে যেই পর্ব বিলঙ্গ তার হচ্ছে অ্যানলিডা পর্বের। নেরিস, a genus of marine polychaete worms, exhibits a diverse mode of life primarily involving burrowing and crawling. মূলত এরা গর্ত করতে পারে এবং হামাগুড়ি হাঁটতে পারে। They live in burrows in the sea bottom, তারা সাগর তলনিতে গর্তে বসবাস করে, and venture out at night, এবং তারা রাতের বেলা বের হয়ে আসে to hunt for small animals, ছোট ছোট প্রাণী বা শিকার ধরে খাওয়ার জন্য। Some species like Nereis vexillosa also utilize algae. এই প্রাণীটা শৈবালকে ব্যবহার করে at the burrow entrance for temperature regulations and food, মানে তার গর্তের সামনে সে শৈবাল রাখে কি কেন, এই যাতে তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য এবং খাবারের জন্য। হিরুডো ক্ষেত্রে দ্য লাইফ মোড অফ হিরুডো, যেটা আমরা লিচ বলি বা যোগ বলি, ইজ প্রাইমারিলি প্যারাসাইটিক। তাহলে এখানে এই যে পলিকিট, তাহলে আমাদের এখানে পলিকিট ওয়ার্মস বলতে আমরা কি বুঝবো, নেরিস বুঝবো। দ্য লাইফ মোড অফ হিরুডো ইজ প্রাইমারিলি প্যারাসাইটিক, relying on blood meals from various hosts, বিভিন্ন পশু এসে রক্ত চুষে নেয়। যোগ, they are aquatic, তারা জলজ, লিভিং ইন ফ্রেশ ওয়াটার এনভায়রনমেন্ট, তারা সাধারণত স্বাদু পানিতে পাওয়া যায়, অ্যান্ড পজেস এ কমপ্লেক্স লাইফ সাইকেল ইনভলভিং অ্যাকোয়াটিক অ্যান্ড, তাদের জীবনচক্রে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে অ্যাকোয়াটিক ফেজ, একটা হচ্ছে টেরিস্ট্রিয়াল ফেজ। একটা পানি থাকে, একটা হচ্ছে তাদের স্থলে থাকে। রিপ্রোডাকশন ইন নেরিস অ্যান্ড হিরুডো। নেরিস এবং হিরুডো প্রজনন কি হবে, তাদের প্রজননকালীন বিষয়টা কি? Nereis, a genus of marine polychaete worms, reproduces sexually through a process called spawning. তারা স্পনিং নামে একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের করে প্রজনন করে। বোথ মেল অ্যান্ড ফিমেল নেরিস, মেল পুরুষ এবং স্ত্রী নেরিস, রিলিজ দেয়ার গ্যামেটস, তাদের গ্যামেটগুলো রিলিজ করে, মানে শুক্রাণু এবং ডিম্বাণু, ইনটু দ্য ওয়াটার, আর যেখানে ফার্টিলাইজেশন অকার্স এক্সটার্নালি, মানে নিষেকটা ঘটে বাহিরে, বহির্নিষেক ঘটে। আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পরে, দ্য জাইগোট ডেভেলপস ইনটু এ ট্রোকোফোর লার্ভা, তাহলে একটা লার্ভায় রূপ নেয়, সেই লার্ভার নাম হচ্ছে ট্রোকোফোর লার্ভা, প্রথম লার্ভা, হুইচ ইভেনচুয়ালি মেটামরফোসিস ইনটু এ জুভেনাইল। এরপর তারা কি করে, আস্তে আস্তে লার্ভাটা রূপান্তর হয়ে একটু প্রাপ্তবয়স্ক হয়, একটু পরিপূর্ণ হয়, তারপরে এই পরিপূর্ণ জুভেনাইল বলি, এরপরটা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক হিসেবে লাভ করে। এই ডায়োসিস, এটা একটা টার্ম, এর অর্থ হচ্ছে যে এই নেরিসরা আর ইদার মেল অর ফিমেল, তারা হয় পুরুষ হতে পারে অথবা স্ত্রী হতে পারে, এটাকে বলে আমরা ডায়োসিয়াস। বোথ মেল অ্যান্ড ফিমেল নেরিস, পুরুষ এবং স্ত্রী নেরিস, ডেভেলপ দেয়ার গ্যামেটস, তাদের এই জনন কোষগুলি তৈরি করে ইন স্পেশালাইজড এরিয়াস অফ দ্য ভেন্ট্রাল পেরিটোনিয়াম। এই খেয়াল করতে হবে, ভেন্ট্রাল কোথায় করে, এই জায়গাটা আমাদের কথা একটু মনে রাখতে হবে। উইদিন দ্য সিলম, বডি ক্যাভিটির এই জায়গাটার মধ্যে তারা তাদের জনন কোষগুলিকে ডেভেলপ, মানে আস্তে আস্তে উন্নতি করে, মানে পরিস্ফুরণ করে। ম্যাচিওর স্পার্ম আর রিলিজড ইনটু দ্য ওয়াটার, যখনই শুক্রাণুগুলো প্রাপ্তবয়স্ক ম্যাচিউর হয়, তখন সেগুলোকে পানিতে ছেড়ে দেওয়া হয়, পটেনশিয়ালি থ্রো দ্য নেফ্রিডিয়া। এই নেফ্রিডিয়া হচ্ছে তাদের রেচন অঙ্গ, নেফ্রিডিয়ার মাধ্যমে তাদের এই শুক্রাণু মুক্ত হয়। বাই রাপচারিং দ্য বডি ওয়াল, মানে দেহপ্রাচীরটাকে বিমুখ, মানে ছিদ্র করে বা ছেদ করে। ওসাইট্রেলিস,
ম্যাচিউর এগস যেটাকে আমরা বলি oocyte আর রিলিজ ইনটু দ্য সিলম, এটা সিলমে মুক্ত হয় অ্যান্ড দেন এক্সিট দ্য বডি, তারপরে সে দেহ থেকে বের হয়ে যায় টিপিক্যালি বাই রাপচারিং দ্য বডি ওয়াল। এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন টেকস প্লেস ইন দ্য ওয়াটার কলাম। নিষেকটা সাধারণত পানিতে ঘটতে পারে when sperm encounter eggs, যখনই শুক্রাণু ডিম্বাণুর মুখোমুখি হয় তখন নিষেকটা ঘটে এবং সেটা হচ্ছে বহির্নিষেক। এরপর আমরা আসি লার্ভাল ডেভেলপমেন্ট। নিষিক্ত ডিমটা আস্তে আস্তে ট্রোকোফোল লার্ভাতে রূপান্তরিত হয়, যেটা একটা মুক্ত সাঁতারু অবস্থা এবং যার মধ্যে কিছু সিলিয়া থাকে। এরপর হচ্ছে মেটামর রূপান্তর। দ্য ট্রোকোফোল লার্ভা ইভেনচুয়ালি আন্ডারগোস মেটামরফোসিস। ট্রোকোফোল লার্ভাটা আস্তে আস্তে ঘটনাক্রমে সে রূপান্তর হয়, তার মধ্যে ডেভেলপিং ইন্টু জুভেনাইল, প্রথমে জুভেনাইল হয়, একটু ম্যাচিওর হবে, এরপরে আস্তে তার মধ্যে সেগমেন্টের আমরা বলি অ্যানেলিডা। অ্যানেলিডার মানে হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী, যার মধ্যে রিং থাকবে, অ্যানিউলাস মানে রিং, রিং মানে হচ্ছে সেগমেন্ট, এবং প্রত্যেকটা সেগমেন্টে একই রকম প্রাণী থাকে বিধায় এদের পর্বটার নাম হচ্ছে অ্যানেলিডা, এবং এদেরকে আমরা সেগমেন্টেড এলিমেন্ট বলতে পারি। প্রত্যেকটা সেগমেন্টে একই রকম খণ্ড থাকবে। অ্যাডাল্ট ফরমেশন, দ্য জুভেনাইল কন্টিনিউস টু গ্রো, বড় হয় অ্যান্ড ডেভেলপ ইন্টু এ সেক্সুয়ালি ম্যাচিউর, মানে যৌনভাবে একটা সে অ্যাডাল্ট রূপান্তরিত হয়, কমপ্লিটিং দ্য লাইফ সাইকেল। Reproduction in Hirudum. Hirudinaria, commonly known as the Indian cattle leech, reproduces sexually and is a hermaphrodite. এই টার্মটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, hermaphrodite. Indian cattle leech, meaning each individual possesses, প্রত্যেকটা প্রাণী তার মধ্যে ধারণ করে both male and female reproductive organs, পুরুষ এবং স্ত্রী প্রজনন অঙ্গ। However, they are not self-fertilizing, তারা কিন্তু স্বনিষেক ঘটে না, and require two individuals, দুইটা আলাদা আলাদা দরকার for mating, প্রজননের জন্য বা মিলনের জন্য দুইটা আলাদা প্রজাতি দরকার। During mating এর সময় লিচেস অ্যালাইন themselves, লিচেস সাথে একত্রিত করে ফেলে, অ্যান্ড ওয়ান লিচ ডিপোজিটস এ স্পার্ম, একটি লিচ বা একটি হিরুডো তার ডিপোজিটস এ স্পার্ম স্যাক, তার একটা শুক্রথলি আছে যেটাকে বলা স্পারমাটোফোর, অন টু দ্য আদার লিচ, মানে একটা স্পার্ম আরেকটা শুক্রথলিতে জমা রাখে। দ্য স্পার্ম দেন ট্রাভেল টু দ্য ওভারিস, তারপরে সেই শুক্রাণুটা কী করে আস্তে আস্তে সেই ওভারিস অফ দ্য রিসিভিং লিচ, যেই লিচটা তার স্পার্মটাকে রিসিভ করেছে সেটা সে তার ডিম্বাশয়ে ঘোরাফেরা করে। ফলোয়িং ফার্টিলাইজেশন, নিষেক হওয়ার পরে এ কুকুন ইজ ফর্মড, একটা কুকুন তৈরি হয়, টু প্রোটেক্ট দ্য ডেভেলপিং এমব্রেস, আবরণ তৈরি হয় যে আবরণের ভিতরে যাতে ওই ভ্রূণটা যাতে কোনো সুরক্ষিত থাকে যেন। Here is a more detailed breakdown. Hermaphroditism, এটাকে বলা হয় Hirudinaria possess both testes and ovaries within the same individual. এই যে একই ইন্ডিভিজুয়ালের মধ্যে যখন শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকে তখন এই ঘটনাটাকে আমরা বলি হেরমাফ্রোডিটিজম। এটা একটা টার্ম। মেটিং, while hermaphroditic leeches require, যদিও hermaphroditic লিচেসের প্রয়োজন হয় অ্যানাদার ইন্ডিভিজুয়াল, অন্য একটা প্রাণী, ফর ফার্টিলাইজেশন, নিষেকের জন্য। They align themselves and one leech transfers a spermatophore to the other. তারা একত্রিত হয় এবং একটা লিচ অন্য লিচের মধ্যে তাদের এই স্পার্মাটোফোরটাকে তারা স্থানান্তর করে। স্পার্ম ট্রান্সফার,
স্পার্ম স্যাক ট্রান্সফার করা হলো আউটার লিচে এবং পেনিট্রেটস ইন স্কিন টু রিচ দ্য ওভারিজ, এবং তার চামড়া ভেদ করে অন্য একটা লিচের ডিম্বাশয়ে প্রবেশ করে। কুকুন তৈরি করে। আফটার ফার্টিলাইজেশন কুকুন ইজ সিক্রেটেড বাই এ টেম্পোরারি স্ট্রাকচার কল্ড দ্য ক্লাইটেলাম। এটা মনে রাখতে হবে, যেটা এই শব্দটা আমরা আগে শুনিনি, নাম হচ্ছে ক্লাইটেলাম, হুইচ এনক্লোজেস দ্য ডেভেলপিং এমব্রায়োস। সে যেইটা হচ্ছে যেটা পরিস্ফুটনত ভ্রূণটাকে সে কী করে, আবদ্ধ করে রাখে, যাতে ভ্রূণটা কোনোভাবেই তার ডেভেলপটা বাধাগ্রস্ত না হয়। ডেভেলপমেন্ট, দ্য জাইগোট ডেভেলপস উইদিন দ্য কুকুন। জাইগোটটা কুকুনের ভিতরেই আস্তে আস্তে বড় হয়। উইথ এ ডিরেক্ট ডেভেলপমেন্ট মিনিং দ্যার ইজ নো লার্ভা স্টেজ। ডিরেক্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে তার মধ্যে কোনো লার্ভাল অবস্থা বা লার্ভাল দশা নেই। Cladocelum, this is a temporary structure that develops during the breeding season and secretes the coconut. Male reproductive system. The male reproductive system includes কি থাকে, testis, vas deferens and a male pore. Female reproductive system কি থাকবে, ovaries and a female pore. এরপর আমরা আসি ভার্মি কম্পোস্টিং। সহজ কথা বলে কেঁচো সার বলে আমরা এটাকে, বাংলা যদি আমরা বলতে পারি, কেঁচো যখন কোনো সার তৈরি করতে সহায়তা করে, জৈব সার, ইট ইজ কল্ড ভার্মি কম্পোস্টিং। কম্পোস্ট মানে এক ধরনের সার, ভার্মি মানে হচ্ছে কেঁচোর। তো কেঁচোর সহায়তা যখন আমরা সার তৈরি করি সেটাকে বলা হয় ভার্মি কম্পোস্টিং। খুব সহজ জিনিস। ভার্মি কম্পোস্টিং এর মধ্যে প্রচুর পরিমাণে খুব নাট্রিয়েন্ট, ভালো অনেক পরিমাণে বিভিন্ন পুষ্টিমান থাকে। এই সারে কোনো পেস্টিসাইড ব্যবহার করা হয় না, এই জন্য এটাকে খুব ফসলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা। ইজ এ প্রসেস অফ কম্পোস্টিং অর্গানিক ম্যাটার, মানে জৈব পদার্থটাকে কম্পোস্ট করার প্রক্রিয়া, যেখানে লাইক ফুড স্ক্র্যাপস অ্যান্ড এয়ার ওয়েস্ট, মানে যত ধরনের বাতিল খাবার আছে, বিভিন্ন বর্জ্য আছে, এগুলিকে করবে কে, প্রসেস করবে আমাদের কেঁচো। কেঁচো এই খাবারগুলোকে ভেঙে ফেলে তার মধ্যে থেকে এক ধরনের পুষ্টি বের হবে, এগুলো কে বের হবে, এবং সেইটাতে সেটা সার তৈরি করবে। এই সারটাকে বলি আমরা ভার্মি কম্পোস্টিং। These worms break down the organic material, ভেঙে ফেলবে, প্রডিউস নাট্রিয়েন্ট রিচ ভার্মিকাস্ট, মানে পুষ্টি সম্পদ ভার্মিকাস্ট তৈরি করবে, known as worm castings। এই শব্দটা আমাদের খুব ইম্পর্টেন্ট, worm castings। It is a sustainable method for waste management and soil improvement। এর ফলে কি হয়, বর্জ্য প্রক্রিয়া ব্যবস্থাপনা এবং মাটির মান উন্নয়নের জন্য, মানে উর্বর মাটি তৈরি করার জন্য একটা প্রক্রিয়া। এখন আমরা আসি মাউথ পার্টস অফ ইনসেক্টস। এখন ইনসেক্ট বা যেটাকে আমরা পতঙ্গ বলি, সেটা হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীর একটি ফাইলামের একটি ক্লাস, যে ইনসেক্টটা বলি আমরা। তো ইনসেক্ট হওয়ার জন্য তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, এবং তাদের একটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাদের মুখভাঙ্গ বলি আমরা, যে পতঙ্গের মুখভাঙ্গ একটা বিশেষ ধরনের মুখভাঙ্গ। সেটা কি, সেটা হচ্ছে যে পতঙ্গের মুখভাঙ্গগুলিকে বা মুখটাকে আমরা বলি ম্যান্ডিবুলেট টাইপ। শব্দ হচ্ছে ম্যান্ডিবুলেট। যে ইনসেক্ট মাউথ পার্টস আর হাইলি ডাইভার্স। ম্যান্ডিবুলেট মানে হচ্ছে চর্বণক্ষম বা চর্বণযোগ্য মুখ, হাইলি ডাইভার্স, রিফ্লেক্টিং দেয়ার ভ্যারিড ফিডিং হ্যাবিটস। দ্য বেসিক সেট কল্ড ম্যান্ডিবুলেট। আচ্ছা, মাউথ পার্টস। এই মাউথ পার্টসের মধ্যে কী কী থাকে, ল্যাব্রাম, ম্যান্ডিবলস, ম্যাক্সিলা, হাইপোফ্যারিংস অ্যান্ড ল্যাবিয়াম। These are modified appendages used to acquire and process food. এরা একটা রূপান্তরিত অর্গান, অ্যাপেন্ডেজ, যারা খাবার গ্রহণ করতে এবং প্রক্রিয়াকরণ করতে ব্যবহার করা হয়। আদার ইনসেক্টস হ্যাভ হস্টেলাইটিক, সাকিং মাউথ পার্টস। অন্য যে ইনসেক্টগুলি আছে, কিছু কিছু ইনসেক্টে তাদের মুখভঙ্গগুলি বলবে সাকিং টাইপের, চোষণযোগ্য মাউথ পার্টস,
অ্যাডাপ্টেড ফর কনজিউমিং লিকুইডস। ওই হস্টেলেট যেটাকে বলি আমরা সেটা হচ্ছে যারা শুধুমাত্র তরল খাবার গ্রহণ করতে পারে তাদের ক্ষেত্রে আবার হস্টেলেট টাইপ, আর যারা শক্ত বা বিভিন্ন জিনিস কাটতে পারে তাদের হচ্ছে ম্যান্ডিবুলেট টাইপ। এখন তাদের এই মুখভঙ্গগুলি যদি একটু আমরা আরো ডিটেইলিংয়ে দেখি তাহলে কি হবে। প্রথম হচ্ছে ল্যাব্রাম, শব্দ হচ্ছে একটা হচ্ছে ল্যাব্রাম, একটা হচ্ছে ল্যাবিয়াম। ল্যাব্রামকে আমরা বাংলায় বলি ঊর্ধ্ব ওষ্ঠ, আর ল্যাবিয়ামকে আমরা বাংলায় বলি নিম্ন ওষ্ঠ, মানে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট। The upper lip it protects other mouth parts, এটা মুখের অন্য অংশগুলিকে রক্ষা করে এবং হেল্পস মুভ ফুড ইনটু দ্য মাউথ, এবং সে কি করে তারা খাবারটাকে ভেতরে নিতে সহায়তা করে। ম্যান্ডিবলসকে আমরা বাংলায় বলি চোয়াল। চোয়াল হচ্ছে এক জোড়া, যাদের কাজটা হচ্ছে খাবার কেটে ফেলা, চুড়ে ফেলা, মানে একেবারে গ্রিন্ড করে ফেলা এবং আর একেবারে ছোট ছোট টুকরো করে ফেলা। ম্যাক্সিলা, এটা হলো এ সেকেন্ড সেট অফ জস, মানে চোয়াল আরেক সেট। এই ম্যাক্সিলার মধ্যে এটা হলো ছোট এবং এরা সেগমেন্টেড, মানে এর মধ্যে আরো অনেকগুলি খণ্ড খণ্ড আছে। দ্যাট ম্যানিপুলেট, যারা এখানে বিভিন্ন খণ্ডগুলি বিভিন্ন রকম কাজ করে, যেমন বলছে দ্যাট ম্যানিপুলেট ফুড। হাইপোফ্যারিংস, এটা আমাদের একটা আলাজিহ্বা টাইপের একটা অংশ বলতে পারে হাইপোফ্যারিংস। আ টাং লাইক স্ট্রাকচার দ্যাট হেল্পস মুভ ফুড অ্যান্ড সামটাইমস সিক্রেট স্যালাইভা, তারা কি করে খাবারটাকে নড়াচড়া করতে সহায়তা করে এবং লালা নিঃসরণে সহায়তা করে মাঝে মাঝে। এটা গেল হচ্ছে ম্যান্ডিবুলেট টাইপের। যেটা আমরা বলছি হস্টেলেট টাইপ, যেটা হচ্ছে সাকিং, মানে যারা তরল খাবার খেতে পারে। হ্যাভ ইভলভড ফ্রম তরল খাবার, তাদের বেসিক স্ট্রাকচারগুলি ডিফারেন্ট। বলছে যে একটা হচ্ছে পিয়ার্সিং এবং সাকিং, স্পঞ্জিং, হচ্ছে সাইফনিং। তাদের খাবারের মানে তাদের মুখভঙ্গগুলি কেমন, যেমন মস্কিটোস অ্যান্ড ট্রু বাগস, মশা এবং কিছু ছারপোকা আছে। ইউজ নিডল লাইক স্ট্রাকচারস, সুইয়ের মতো একটা স্ট্রাকচার থাকে। টু পিয়ার্স টিস্যুস, যেটা আমাদের ত্বক বা টিস্যুকে ছেদ করতে পারে। অ্যান্ড সাক ফ্লুইডস, এবং রক্ত শোষণ করতে পারে। স্পঞ্জিং, কিছু কিছু মাছি আছে ফ্লাইস ইউজ স্পঞ্জি মাউথ পার্টস, যারা স্পঞ্জের মতো তাদের মুখে একটা স্পঞ্জের মতো একটা শুধু একটা মাউথ অংশ, যেটা ওই তরল খাবারটাকে টু অ্যাবজর্ব লিকুইড ফুড, এই যে স্পঞ্জিং, তরল খাবারকে শোষণ করতে পারে। সাইফনিং, বাটারফ্লাইজ অ্যান্ড মথস হ্যাভ এ লম্বা টিউব লাইক স্ট্রাকচার। বাটারফ্লাইজ লম্বা যে টিউব লাইক স্ট্রাকচার থাকে সেটাকে বলা হয় প্রোবোসিস বলি আমরা, এই নামটা একটু মনে রাখতে হবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যে প্রোবোসিসের কি কাজ বা প্রোবোসিস কোথায় পাওয়া যায়। প্রোবোসিস বলতে হবে যেটা বাটারফ্লাই পাওয়া যায়, এবং ইট ইজ স্পেশাল ফর সাইফনিং। সাইফনিং মানে শুষে নেওয়া। ফর ড্রিঙ্কিং নেকটার, এই যে মধু খাওয়ার জন্য, নেকটার, মধুপান যেটা বলি আমরা। তাহলে এটা থাকে বাটারফ্লাইজের মধ্যে এবং মথসের মধ্যে। দ্য ডাইভার্সিটি অফ ইনসেক্ট মাউথ পার্টস ডেমনস্ট্রেটস, মানে এই যে মুখোপাঙ্গগুলি যে বৈচিত্র্য, এটা বোঝায় দ্য রিমার্কেবল অ্যাডাপ্টেবিলিটি অফ ইনসেক্টস, পতঙ্গের ব্যাপক বা গ্রহণযোগ্য অভিযোজন ক্ষমতা টু ভেরিয়াস ফুড সোর্সেস, বিভিন্ন ধরনের খাবারের উৎস থেকে, অ্যান্ড ফিডিং স্ট্র্যাটেজি, এবং তাদের সেই খাবার গ্রহণ কৌশল থাকতে পারে একটা। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আমরা এখন পড়বো, সেটা হচ্ছে মেটামরফোসিস ইন ইনসেক্টস, পতঙ্গের রূপান্তর। রূপান্তর একটা আসলে রূপের অন্তর, মানে রূপ পাল্টে যাবে, এটাকে বলে আমরা রূপান্তর, রূপ বা চেহারা পাল্টে যাবে। এটা একটা বায়োলজিক্যাল প্রসেস যেখানে পতঙ্গের শরীরটা চেঞ্জ হয়ে যায়।
সে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, ডিম থেকে তার সেটা পূর্ণাঙ্গ আকৃতির রূপ নেয়, যেমন বলছে ফ্রম এ জুভেনাইল ফর্ম টু অ্যান অ্যাডাল্ট ফর্ম। জুভেনাইল থেকে সে প্রাপ্তবয়স্ক হয় থ্রু এ সিরিজ অফ ডেভেলপমেন্ট, মানে এক ধরনের এক সারি পর্যায়ক্রমিক পরিবর্তনের মাধ্যমে। এটা দুই ধরনের ঘটে, রূপান্তরটা দুই ধরনের। একটা হচ্ছে, একটাকে আমরা বলি কমপ্লিট মেটামরফোসিস, একটাকে বলি আমরা ইনকমপ্লিট মেটামরফোসিস। সম্পূর্ণ রূপান্তর, আর হচ্ছে আমরা বলি অসম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরের স্টেজ হলো চারটা। প্রথমটা হচ্ছে এগ, ডিম, তারপর ডিম থেকে হবে লার্ভা, তারপরে হবে পিউপা, তারপর হবে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক। কমপ্লিট। তাহলে এখানে প্রথমে আমরা আসবে, আমাদের প্রথমে ডিম হবে, ডিম থেকে সে হবে লার্ভা। বলছে দ্য লার্ভা সাচ এস এ ক্যাটারপিলার অর বাটারফ্লাইস ইজ এ ফিডিং অ্যান্ড গ্রোয়িং স্টেজ। বাটারফ্লাই হচ্ছে একটা গ্রোয়িং স্টেজ, এটা লার্ভাল স্টেজ দ্যাট লুকস significantly different from the adult. Pupa. The pupa, larval process pupa, the pupa, like a butterfly's chrysalis, is an inactive. Pupa is inactive. Butterfly active. Resting stage, মানে এটি সমস্যা নেই, মানে স্থির থাকে, কোনো ধরনের কাজ করে না। হয় যেখানে দা লার্ভাস বডি, মানে লার্ভার শরীরটা আন্ডারগোস ড্রামাটিক অর্গানাইজেশন, তার মধ্যে একটা ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন ঘটে, এবং যার ফলে সে প্রাপ্তবয়স্কে রূপান্তরিত হয়। মেটামরফোসিস, আচ্ছা, এক্সাম্পলস ইনসেক্টস দ্যাট আন্ডারগো মেটামরফোসিস ইনক্লুড বাটারফ্লাইস, মথস, ফ্লাইজ অ্যান্ড বিস। এই সবগুলির মধ্যে বাটারফ্লাইস, মথস, ফ্লাইজ, এদের মধ্যে সবার মধ্যে হচ্ছে আমাদের কমপ্লিট মেটামরফোসিস। তাহলে সম্পূর্ণ রূপান্তরটা ঘটে কার মধ্যে? বাটারফ্লাই এর মধ্যে ঘটে, মথসের মধ্যে ঘটবে, ফ্লাইসের ক্ষেত্রে ঘটতে পারে, এবং বীজের ক্ষেত্রে ঘটতে পারে। এখন আমরা আসি ইনকমপ্লিট মেটামরফোসিস, যেটাকে আমরা বলি অসম্পূর্ণ রূপান্তর। এখানে তিনটা স্টেজ আছে ধারাবাহিক। প্রথমে এগ, তারপরে নিম্ফ, তারপরে অ্যাডাল্ট। এগ সবার ক্ষেত্রে একই রকম ঘটবে। এখন নিম্ফ যদি চিন্তা করি আমরা, নিম্ফটা আসলে কি? এটা একটা ইমম্যাচিউর ফর্ম অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে, দ্যাট গ্র্যাজুয়ালি ডেভেলপস ইনটু দ্য অ্যাডাল্ট। আস্তে আস্তে সে কি করে? প্রাপ্তবয়স্ক রূপান্তর হয় থ্রু আ সিরিজ অফ মোল্ডস, কয়েকটা মোল্ডের মাধ্যমে। যেমন ঘাসফড়িংয়ের ক্ষেত্রে আমাদের রূপান্তর ঘটে ইনকমপ্লিট, তার খোলস পাল্টা, এখানে নো পিউপা, এখানে কোনো পিউপা তৈরি হয় না। আনলাইক কমপ্লিট মেটামরফোসিস, পূর্ণাঙ্গ রূপান্তরের মতো, দেয়ার ইজ নো পিউপা স্টেজ ইন ইনকমপ্লিট মেটামরফোসিস। ইনকমপ্লিট মেটামরফোসিসে কোনো ধরনের পিউপা ধাপ নেই। তাহলে পিউপা ধাপ কোথায় নেই? পিউপা ধাপ নেই আমার ইনকমপ্লিট মেটামরফোসিসে। এক্সাম্পলস আসি আমরা কোথায় কোথায়, যেমন গ্রাসহপার্স, ড্রাগন ফ্লাইস, টার্মাইটস। এই উদাহরণগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে কোথায় কোথায় আমাদের এই রূপান্তরগুলি ঘটে থাকে। এই উদাহরণগুলি আমাদের আসলে উদাহরণ, তারপরে যে আমাদের এই তিনটা স্টেজ, এই জিনিসগুলো আমাকে খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে বা জানতে হবে। এগুলো আমার প্রশ্ন তৈরি করার উপাদান। এরপরে আমরা আসি রেসপিরেশন ইন ইনসেক্ট, পতঙ্গের শ্বসন, মানে পতঙ্গ কোন উপায়ে শ্বাস গ্রহণ করে এবং শ্বাস ত্যাগ করে। আমরা যদি একটা পতঙ্গের কথা চিন্তা করি, সেটা হচ্ছে ঘাসফড়িং আছে। ঘাসফড়িং কিভাবে তার শ্বসন সম্পন্ন করে? এই পতঙ্গের শ্বসন সম্পন্ন করার ক্ষেত্রে তাদের একটা বিশেষ একটা সিস্টেম আছে। এই সিস্টেমটাকে বলি আমরা ট্রাকিয়াল সিস্টেম। ট্রাকিয়া আমাদের রয়েছে
মানুষের শ্বাসনালীকে আমরা ইংরেজিতে বলি ট্রাকিয়া, আর পতঙ্গের শ্বসনতন্ত্রটাকে আমরা বলি ট্রাকিয়াল সিস্টেম। কারণ কেন ট্রাকিয়াল সিস্টেম বলি? সাধারণত পতঙ্গের পুরো দেহ জুড়ে এক ধরনের নালিকা সারা শরীর ছড়িয়ে ছিটে থাকে এবং যার মাধ্যমে সে শ্বসন সম্পন্ন করে। এই জন্য এই সিস্টেমটাকে আমরা বলি ট্রাকিয়াল সিস্টেম। এ নেটওয়ার্ক অফ এয়ার ফিল্ড টিউবস that deliver oxygen directly to the body cells, এটা সরাসরি দেহের কোষে অক্সিজেন সরবরাহ করে। আনলাইক হিউম্যানস, মানুষের মতো, ইনসেক্টস ডোন্ট ইউজ দেয়ার সার্কুলেটরি সিস্টেম ফর গ্যাস এক্সচেঞ্জ, মানে মানুষের মতো পতঙ্গরা কখনোই গ্যাস বিনিময় করার জন্য তাদের রক্ত সংবন্ধন ব্যবহার করে না। আমরা যেমন যেটা ব্যবহার করি, মানুষ যেটা করে থাকে। ইনস্টেড এয়ার এন্টার্স থ্রো ওপেনিংস, পরিবর্তে পতঙ্গের যেই ছিদ্র দিয়ে বাতাস ভেতরে প্রবেশ করে তাকে আমরা বলি স্পাইরাকলস। তাহলে একটা নাম দেখলাম ট্রাকিয়াল, এখন নাম দেখলাম স্পাইরাকলস, বা বাংলা আমরা যেটাকে বলি শ্বাসরন্ধ্র। অ্যান্ড ইজ ডিস্ট্রিবিউটেড ভায়া, এবং মূলত শ্বাসরন্ধ্র দিয়ে বাতাস ভেতরে প্রবেশ, অক্সিজেন ভেতরে প্রবেশ করে এবং ট্রাকিয়ার মাধ্যমে এবং ট্রাকিওলের মাধ্যমে এই অক্সিজেনটা সারা দেহে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে তার শ্বসনের মূল অবস্থা। আমি যদি আরো ডিটেলসে বলি, স্পাইরাকলস একটা আছে, ট্রাকিয়াল টিউব একটা আছে, ট্রাকিওলস আছে একটা। তাহলে স্পাইরাকলস হচ্ছে এক ধরনের ছিদ্র, যেটা কোথায় থাকে পতঙ্গের? পতঙ্গের থোরাক্স এন্ড অ্যাবডোমেন থাকে। এই ছিদ্রগুলির মধ্যে কিছু ছিদ্র আবার পার্থক্য আছে। এর মধ্যে কোনো কোনো পতঙ্গের ক্ষেত্রে কিছু ছিদ্র শুধুমাত্র অক্সিজেন গ্রহণ করে, আর কিছু ছিদ্র শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। দিজ আর পেয়ার্ড ওপেনিংস, জোড়া, অন দ্য thorax and abdomen that serve as the entry points for air. Tracheal tubes. Air travels through a series of branching tubes. বাতাসটা কি হলো, এই শাখা টিউব জাতীয় যে শাখা প্রশাখা আছে সেগুলির মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্টার্টিং উইথ লার্জার ট্রাকিয়াল ট্রাঙ্কস, মানে বড় একটা ট্রাকিয়াল কাণ্ড আছে এবং সেখান থেকে ছোট ছোট ভাগে বিভক্ত, এটাকে বলে ট্রাকিওলস। এর মাধ্যমে তারা দেহের প্রত্যেকটা কোষে পৌঁছে যায়, ট্রাকিওলস। দিজ আর দ্য ফাইনেস্ট ব্রাঞ্চেস অফ দ্য ট্রাকিয়াল সিস্টেম। এরা হচ্ছে ট্রাকিয়াল সিস্টেমের সবচেয়ে সুন্দরতম শাখা, আর যেখানে অক্সিজেন ডিফিউসেস ডিরেক্টলি ইনটু দ্য টিস্যুস, অক্সিজেন সরাসরি টিস্যুর মধ্যে দ্রবীভূত হয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় ট্রাকিওলসের মাধ্যমে। গ্যাস এক্সচেঞ্জ, দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস হ্যাপেন্স অ্যাট দ্য ফ্লুইড অর গ্যাস ইন্টারফেস উইদিন দ্য ট্রাকিওলসের মাধ্যমে এটা ঘটে। এখন আমরা আসি ওপেন অ্যান্ড ক্লোজড সিস্টেমস। টেরেস্ট্রিয়াল ইনসেক্টস টিপিক্যালি হ্যাভ এন ওপেন ট্রাকিয়াল সিস্টেম। তাদের আছে টেরেস্ট্রিয়াল উন্মুক্ত ট্রাকিয়াল সিস্টেম, যেখানে স্থলজ অ্যাকোয়াটিক ইনসেক্টস, জলজ যে পতঙ্গগুলি আছে, হ্যাভ ইভলভ ভেরিয়াস অ্যাপ্লিকেশনস। তাদের হচ্ছে ক্লোজ সিস্টেমস, যেমন গিলস, ফুলকা or hemoglobin to facilitate respiration in water. Excretion in insects, পতঙ্গের রেচন। রেচন বলতে আমরা বুঝি যখন কোনো পতঙ্গ তার দেহের যে বর্জ্য পদার্থগুলি যেভাবে বের করে দেয়, এটাকে আমরা বলি তার রেচন। সাধারণত পতঙ্গের ক্ষেত্রে রেচনের একটা অঙ্গ আছে, যেটাকে আমরা বলি Malpighian tubule and the hindgut. Malpighian tubules, blind-ended tubes, bathed in hemolymph. এটা হচ্ছে একটা বদ্ধ জাতীয় একটা টিউব, যেটা
কোথায় থাকে? হিমোলিম্ফে ডুবানো থাকে। ইনসেক্ট ব্লাড, এই হিমোলিম্ফটাকে আমরা আবার কি বলি? পতঙ্গের রক্ত হচ্ছে হিমোলিম্ফ। তাহলে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। হিমোসিল একটা শব্দ, হিমোলিম্ফ একটা শব্দ, আবার হিমোসাইট একটা শব্দ, তিনটে শব্দ রাখি। একটা হচ্ছে হিমোসিল, হিমোসিল, এটা হচ্ছে হিমোলিম্ফ, এটা হচ্ছে হিমোসাইট। তাইলে ফিল্টার ওয়াস্ট, তাহলে হিমোসিল হচ্ছে গহ্বরেরটার নাম, আর রক্তটার নাম হচ্ছে হিমোলিম্ফ, আর রক্ত যে কোষগুলো সেটা হচ্ছে হিমোসাইট। ফিল্টার ওয়েস্ট অ্যান্ড ওয়াটার, কি করে? বর্জ্য এবং পানি ছেঁকে দেয় ফ্রম দ্য হিমোলিম্ফ, প্রডিউসিং এ প্রাইমারি ইউরিন, তার একটা প্রাইমারি ইউরিন তৈরি করে। দিস ইউরিন দেন মুভস টু দ্য হাইন্ডগার্ড, ইউরিনটা পরে হাইন্ডগার্ডে যায়, হয় যেখানে ওয়াটার অ্যান্ড আদার ভ্যালুয়েবল সাবস্টেন্সেস, পানি এবং অন্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো আর রিঅ্যাবজর্ব, পুনঃশোষণ করা হয়। অ্যান্ড দ্য রিমেনিং ওয়েস্ট, অবশিষ্ট যে বর্জ্যগুলো সেটা হচ্ছে এক্সক্রিটেড, বের হয়ে যায় ফিসেস, মহালসে বের হয়ে যায়। তাহলে ভাগ করে দেখি, একটা হচ্ছে মালপিজেন টিউবওয়েল, এটা হচ্ছে ফ্লুইডস থেকে, সেটা হচ্ছে ওয়েস্ট ফিল্ট্রেশন, তিনটা ভাগে ভাগ করা হয়। দিস টিউবওয়েলস টিপিক্যালি নিউমারাস অ্যান্ড থ্রেড লাইক এক্সটেন্ড ইনটু দ্য হিমোলিম্ফ। মালপিজেন টিউবওয়েলগুলো হচ্ছে একটা টিউবওয়েল, প্রচুর সুতার মতো এবং হিমোলিম্ফে ভাসমান থাকে। দে আর দ্য মেইন অর্গানস অফ এক্স, তারা হচ্ছে মূল রেচনাঙ্গ ফ্লুইড। মালপিজেন টিউবওয়েলস, মালপিজেন নালীগুলো অ্যাক্টিভলি ট্রান্সপোর্ট আয়নস, তারা সক্রিয়ভাবে আয়ন পরিবহন করে, লাইক পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম ইন্টু দ্য লুমেন, লুমেন মানে কি? খালি জায়গা। ড্রয়িং ওয়াটার, তারা পানি টেনে নেয় ইন বাই অসমোসিস, দিস ক্রিয়েটস এ প্রাইমারি ইউরিন। ওয়েস্ট ফিল্ট্রেশন, মানে বর্জ্যটাকে আবার ছাঁকা হয়। দ্য প্রাইমারি ইউরিন কন্টেন্স, প্রাইমারি ইউরিনের মধ্যে কি থাকে? ওয়েস্ট প্রোডাক্টস, দ্যাট নাইট্রোজেনাস ওয়েস্ট, ইউরিক অ্যাসিড অর অ্যামোনিয়া, আচ্ছা, এক্সেস সল্টস অ্যান্ড আদার মেটাবলাইটস। Excretion in insects, Hingard function, excretion, uric acid bus ammonia, abrasions, এই সবগুলি আমাদের পতঙ্গের মধ্যে প্রজনন রেচন ঘটায়। এই যে প্রাইমারি ইউরিন দ্যাট ফ্লোজ ইনটু দ্য হাইন্ডগার্ড, পেছন হাইন্ডগার্ড মানে হচ্ছে তার পুরো ইনসেক্ট, আমরা যদি আমার পশ্চাৎ চিন্তা করি, তাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, একটা অগ্র, একটা মধ্য, একটা পশ্চাৎ, এটাকে বলে পশ্চাৎ। হোয়ার দ্য রেকটাম প্লেজ এ ক্রুশিয়াল রোল, মলাশয়। দ্য হাইন্ডগার্ড রিঅ্যাবজর্বস, হাইন্ডগার্ড পুনঃশোষণ করে মোস্ট অফ দ্য ওয়াটার, অধিকাংশ পানিটা শোষণ করে, এবং ভ্যালুয়েবল সলিউটস, এবং মূল্যবান বর্জ্য দ্রব্যকে, যেমন সুগার এবং এটাকে পুরো হিমোলিম্ফে পাঠিয়ে দেয়। এটার পরে যে বাকি অংশ, দ্য রিমেনিং হাইলি কনসেন্ট্রেটেড ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা থাকে, ইউরিক অ্যাসিড এবং ইজ দেন, এটাকে তখন এক্সক্রিয়া, এদেরকে তখন মলের সাথে পাঠিয়ে দেওয়া হয়। ইউরিক অ্যাসিড ভার্সেস অ্যামোনিয়া। টেরিস্ট্রিয়াল ইনসেক্টস, মানে যারা স্থলজ পতঙ্গ, অফেন এক্সক্রিট, তারা প্রায়শই ত্যাগ করে নাইট্রোজেনাস ওয়েস্ট, মানে নাইট্রোজেন বর্জ্য, অ্যাজ ইউরিক অ্যাসিড, হুইচ ইজ রিলেটিভলি ইনসলুবল, যেটা অদ্রাব্য, কোথায়? পানিতে, এবং কনজার্ভেশন, সংরক্ষণ করে কি? পানি। অ্যাকোয়াটিক ইনসেক্টস টেন্ড টু এক্সক্রিট, তারা ত্যাগ করে, বর্জ্য ত্যাগ করে অ্যামোনিয়া, যেটা আচ্ছা সলিউবল ওয়াটার। অ্যাডাপ্টেশনস, সাম ইনসেক্টস হ্যাভ স্পেশালাইজড স্ট্রাকচারস, কিছু পতঙ্গের বিশেষ কিছু অঙ্গ রয়েছে, স্ট্রাকচার রয়েছে, এটাকে বলা হয় পেরিনেফ্রিক মেমব্রেন। এই যে মনে রাখতে হবে, এটাই গুরুত্বপূর্ণ জিনিস। ইন সার্টিন বিটলস অ্যান্ড লার্ভি, তাহলে এই পেরিনেফ্রিক মেমব্রেন পাওয়া যায় কোথায়? বিটলস এবং লার্ভিতে, which further aids in water reabsorption and waste concentration in the hindgut. এখন আমরা আমাদের আজকে যেগুলি বলে, এর মধ্যে আমরা দুইটা একটু আজকে
আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করি। যদি চিন্তা করি যে ডাইজেনেটিক লাইফ সাইকেল হ্যাপেন্স, আমরা পড়েছি মনোজেনেটিক এবং ডাইজেনেটিক। এখানে অ্যানসাইলোস্টোমা, জারোডেকটাইলাস, ডেকটাইলোগ্যারাস এবং ফিস্টুলা হেপাটিকা। এর পাশে আমরা একটা পার্থক্য দিছি, এটা হচ্ছে মনোজেনেটিক, এটা হচ্ছে ডাইজেনেটিক। নাম্বার অফ হোস্ট সিঙ্গেল, এখানে এক্সাম্পলে দেখা যায় যে সিঙ্গেল হোস্ট যারা তাদেরকে আমরা বলি মনোজেনেটিক, 2 or more হোস্ট তাদেরকে বলি আমরা ডাইজেনেটিক। ডাইজেনেটিক জীবনচক্র একটু কমপ্লেক্স। আর রিপ্রোডাকশনটা কি হয়, মনোজেনেটিক ক্ষেত্রে সাধারণত হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ওয়ান হোস্ট, কিন্তু ডাইজেনেটিক ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের আছে, যেমন সেক্সুয়াল রিপ্রোডাকশন হতে পারে, অ্যাসেক্সুয়াল হতে পারে, লার্ভাল হতে পারে। এই যে তিনটা আমাদের এখানে দেওয়া আছে, এই তিনটা হচ্ছে আমাদের মনোজেনেটিক। তাহলে এই যে বাকিটা হচ্ছে আমাদের ডাইজেনেটিক। এরপর আমরা দেখি আরেকটা এমসিকিউ, ইনকমপ্লিট মেটামরফিকের মধ্যে স্টেজগুলি গ্র্যাজুয়ালি কি হতে পারে। এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অসম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে ধাপগুলো আসলে কিভাবে যাবে। আমরা একটু আগে দেখেছি অসম্পূর্ণ রূপান্তর মানে হচ্ছে সেখানে আমাদের কয়টা স্টেজ থাকবে, সেখানে থাকবে 3টা স্টেজ। একটা হচ্ছে এগ, নিম্ফ, অ্যাডাল্ট। তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের। সম্পূর্ণ রূপান্তর হচ্ছে আমাদের থাকে 4টা স্টেজ। তাহলে আমাদের কিন্তু এই যে আমাদের অ্যারো চিহ্ন দেওয়ারগুলো অর্থ হচ্ছে যে এখানে স্টেজগুলো যখন থাকবে আমার প্রশ্ন হিসাবে, তখন কিন্তু আমাদের এলোমেলো থাকতে পারে। এরকম একটা প্রশ্ন হতে পারে যে স্টেজগুলোর গ্র্যাজুয়ালিটি কি, সিরিজ কি, ধারাক্রম কি, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য এই প্রশ্ন দেওয়া। আজকে আমরা যেই টপিকসগুলো আসলে আমরা শেষ করলাম, এর মধ্যে অনেকগুলো টপিকস আসলে আমাদের রচনামূলক প্রশ্নের জন্য প্রযোজ্য। এর মধ্যে কিছু কিছু টপিকস আমরা খুব বেশি জোর দেব। বিশেষ করে যতগুলি নাম আমরা পড়েছি, ফিস্টুলা হেপাটিকা, টেনিয়া সোলিয়াম, এসকেস লুম্ব্রিগোরিস, এই সবগুলি প্যারাসাইট। এই প্যারাসাইটগুলি হোস্টকে, তারপর হচ্ছে হোস্টগুলোর সাথে তাদের সম্পর্কটা কি, তাদের লাইফ সাইকেলের লার্ভাল স্টেজগুলোর নাম কি, তাদের স্ট্রাকচারটা কেমন, তারা কি রোগ তৈরি করে, তাদেরকে আমরা কোনো সাধারণ নামে ডাকি কি না, এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। লাইফ হিস্ট্রির মধ্যে খেয়াল করতে হবে যে তার স্টেজগুলোর কোন স্টেজে তাদের বৈশিষ্ট্যগুলো আসলে কেমন থাকে। এই জিনিসগুলি একটু খেয়াল করে দেখতে হবে। এবং অনেকগুলো টপিকস যেগুলো আমাদের এই সিলেবাসে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের রচনামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট হলেও এদের মধ্যে কিছু কিছু উপাদান আছে, কিছু কিছু ছোট ছোট শব্দ রয়েছে যেগুলো আমাদের এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাইকে আবারও ধন্যবাদ।